ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আবার চলে এসেছি কিছু প্রশ্ন নিয়ে, এবার পরিবেশবিদ্যা নিয়ে। কারণ জানোই 5ই জুন থেকে 23শে জুন অবধি আমাদের এনটিপিসির পরীক্ষা আসছে, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট। সেখানে বায়োসায়েন্স আসে, তার পাশাপাশি তার মধ্যেই সায়েন্স বিভাগে চলে আসে পরিবেশবিদ্যার কিছু প্রশ্ন, খুব বেসিক কিছু কমন কোয়েশ্চেন্স, সেগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই কন্টিনিউয়াসলি দেখবে, শেষ অবধি দেখবে, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নটি দেখো, বলছে নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটা প্রকার নয়, মানে একটি প্রকার নয়। এদের মধ্যে কে কোনো বাস্তুতন্ত্রের প্রকার নয় বা ইকোসিস্টেমের কোনো টাইপ নয়? কি বলেছে অপশানগুলো? 1 নম্বর অপশানে দিয়েছে দেখো জলজ বাস্তুতন্ত্র, বা যাকে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলি, অবশ্যই সেটা ঠিক। দ্বিতীয় বলেছে উষ্ণমণ্ডলীয় বাস্তুতন্ত্র, তৃতীয় বলেছে স্থলজ বাস্তুতন্ত্র, এবং চতুর্থ অপশানে বলেছে মানবসৃষ্ট বাস্তুতন্ত্র। মানুষ দ্বারা সৃষ্ট কোনো ইকোসিস্টেম যেটা ন্যাচারাল নয় স্বাভাবিকভাবেই, সেটা দেখা যাক তাহলে উত্তরটা কি হয়ে যাবে। উত্তরটা বলছে অবশ্যই উষ্ণমণ্ডলীয় শব্দটি জলবায়ু ক্ষেত্রে বোঝানো হয়, এটা ইকোসিস্টেম নয়, এটা ক্লাইমেট অ্যাসোসিয়েটেড। তাহলে কখনোই এটা তাহলে কি হচ্ছে দেখো, এটা যেহেতু উষ্ণমণ্ডলীয় তাহলে এটা ক্লাইমেট অ্যাসোসিয়েটেড, এটা কখনোই মানবসৃষ্ট হোক বা স্থলজ হোক বা জলজ, যেমন এটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আমরা পড়েছি, স্থলজ এই জলজ। তার পাশাপাশি স্থলজ হচ্ছে ল্যান্ড ইকোসিস্টেম। তাহলে ল্যান্ড ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং মানবসৃষ্টকে আমরা অনেক সময় বলি আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। কোথায় দেখা যায় আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? আর্টিফিশিয়াল ইকোসিস্টেম দেখা যায় অ্যাকোয়ারিয়ামেতে। অ্যাকোয়ারিয়ামেতে কি সুন্দর সাজিয়ে দেওয়া হয়, সেখানে বিভিন্ন মাছ থাকে, অন্যান্য জিনিস দিয়ে সুন্দর করে অ্যাস্থেটিক্যালি সাজিয়ে প্রেজেন্ট করা হয়, তাহলে সেটাও কিন্তু একটা ইকোসিস্টেমই। কিন্তু একমাত্র উষ্ণমণ্ডলীয় ইকোসিস্টেম বলে কিছু হয় না, তাহলে তার উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি, যেটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। চলো তাহলে চলে যাই পরবর্তী কোয়েশ্চেনেতে। পরবর্তী কোয়েশ্চেন বলছে বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক কারা? বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক কারা? বাস্তুতন্ত্রের প্রথম প্রডিউসার কারা? হু প্রডিউস ইনিশিয়ালি, যার মাধ্যমে ইকোসিস্টেম শুরু হয়, তাদেরকে কি বলবো? অবশ্যই তারা সবুজ উদ্ভিদ। কেন? কারণ তারা সালোক সংশ্লেষ করছে এবং তার মাধ্যমে একটা খাদ্য শৃঙ্খল শুরু করছে, তাই তো? তাহলে একটা খাদ্য শৃঙ্খল কি, এটার সাথেই বলতে হয় যে খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে একটা উদ্ভিদ যখন খাদ্য প্রস্তুত করলো, তারপর কন্টিনিউয়াসলি ধাপে ধাপে মাল্টিপল জীব একে অপরের ওপর খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে। আর খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকার জন্যই তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কের মাধ্যমে এক শরীর থেকে অন্য দেহে এনার্জি ট্রান্সফার করে। কারণ আমরা জানি কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী এনার্জি কখনো নষ্টও হয় না, সৃষ্টিও হয় না। তাহলে সেই এনার্জি একমাত্র এক স্থান থেকে অন্য স্থানে ফ্লো করতে পারে, তো সেটা কিন্তু আমরা এর মাধ্যমে জানতে পারি। চলো তাহলে চলে যাই পরবর্তী কোয়েশ্চেনেতে। কি বলছে? বলছে দেখো ব্যাখ্যাটা যেটাই বললাম, শক্তির উৎস হিসেবে কাজ করে। দেখে নেব তৃতীয় প্রশ্ন। এবার যেহেতু প্রশ্নের ধরনটা একটু অন্যরকম, সেটা তোমাদেরকে বলাটা প্রয়োজন। এখন কম্পিউটার বেস টেস্টের সময়, তাহলে সেক্ষেত্রে একটু অ্যাডভান্সড হয়েছে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো, যেখানে আমরা অ্যাসারশন রিজন টাইপ বা স্টেটমেন্ট টাইপ প্রশ্ন কিন্তু প্রায় দেখে থাকি, কিন্তু সেগুলো অত কঠিন নয়, সেগুলো কিন্তু খুব সহজ। এগুলোকে সলভ করার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। কীরকম? অবশ্যই ধৈর্যটা প্রথম দরকার। যদি ধৈর্য না ধরো তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। দেখো এখানে প্রশ্নটা কি বলেছে? বলেছে 3 নম্বরের অ্যাসারশন, অর্থাৎ এটা হচ্ছে স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট দেয়া হলো, সেই স্টেটমেন্টটা দিয়ে জিজ্ঞেস করলো যে স্টেটমেন্টটার রেসপেক্টে তুমি কি ব্যাখ্যা করছো। দেখো একটা অ্যাসারশন দিয়েছে, তার সাথে একটা তার ব্যাখ্যা দিয়েছে, অর্থাৎ তা কি কারণ। যেমন এটা যদি ঘটে থাকে তার কারণ কি বলছে, দেখো খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে শক্তির পরিমাণ কম থাকে, যত ওপরে যাব তত শক্তির পরিমাণ কি হবে? কম হয়ে যাবে। তাহলে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তর যেটা, কিভাবে আমরা সেই সর্বোচ্চ স্তরটা দেখব? ধরো এটা একটা খাদ্য পিরামিড,
বুঝতে সুবিধা হবে, তাই খাদ্য পিরামিডটা আঁকছি। এবার একটা খাদ্য পিরামিড, এই যে খাদ্য পিরামিডটা দেখছো সেখানে আমরা এরকম মাল্টিপল কিছু স্তর আঁকছি, যেখানে দেখো সব থেকে নিচে থাকে প্রডিউসার, প্রডিউসারের ওপর থাকে হার্বিভোর, তার উপর থাকে কার্নিভোর, তার উপর টপ কার্নিভোর, ধরে নিলাম এরকম খাদ্য খাদক সম্পর্কে এরা বিস্তৃত আছে। তাহলে এরকম যদি সম্পর্কটা থাকে ডেফিনেটলি এক একটা ধাপেতে যত উপরে ওঠে, আমরা লিনম্যানের সূত্র থেকে কি জানি, লিনম্যানের সূত্র অনুযায়ী এটাই বলা আছে যে প্রত্যেকটা স্তরে 100% এনার্জি তো আসছে, কিন্তু শুধুমাত্র 10% থাকছে আর 90% রিফ্লেক্ট করে চলে যাচ্ছে, অর্থাৎ সেটা প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে যেখান থেকে এসেছিল, অর্থাৎ উৎসতে। সূর্যের থেকে 100% এনার্জি আসছে তো ঠিক, কিন্তু সেটা আবার রিটার্ন করে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে প্রতি স্তরে শক্তির 90% শক্তি হ্রাস পায়, অর্থাৎ 90% এনার্জি কমে যায়। তাহলে কতটা অ্যাবজর্বড হয়? 10% অ্যাবজর্বড হয়। এটাকে আমরা 10% ল অফ লিনম্যান বলি, তাই তো? তাহলে এটা আছে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতি স্তরে 10% অ্যাকসেপ্টেড হয় আর 90% কি হয়ে যায়, রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে চলে যায়। তাহলে খুব সহজে এর উত্তর কি হবে বলো? দেখো এখানে বলছে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা একদমই ঠিক। দেখো এখানে কিন্তু প্রথম স্তর থেকেই প্রথমেই বলে দিয়েছে সর্বোচ্চ স্তর মানে এই লেভেলটাতে, সেখানে বলছে পরিমাণ কম থাকে, তাহলে ডেফিনেটলি সেটাই ঘটছে। প্রতি স্তরেতে যদি 90% করে চলে যায় তাহলে ইভেনচুয়ালি তার ক্যালকুলেশন কি হবে, একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি এটা 100 ইউনিট হয়, এখানে যাবে 10 ইউনিট, সেখান থেকে এখানে যাবে 1 ইউনিট আর এখানে যাবে 0.1, তাহলে সব থেকে কম কোথায়? 0.1টা সব থেকে কম, সেই জন্য এটা সঠিক ব্যাখ্যা। তাই উত্তরটা হবে 3-এরটা 1-এর দাগে। দেখো ব্যাখ্যাটা তাই বলেছে, প্রতি খাদ্য স্তরে 10% শক্তি স্থানান্তরিত হয় আর 90% অপচয় হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা বলছে, দেখো 4 নম্বর কোয়েশ্চেনে জীবমণ্ডল কাকে বলে, মানে বায়োস্ফিয়ার কাকে বলা হয়? পৃথিবীর প্রাণীজ সম্পদ, জীবাশ্ম ভূমি, না পৃথিবীর জীব এবং তাদের পরিবেশের মেলবন্ধন, না কেবল মাটির স্তর? অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কাকে বায়োস্ফিয়ার বলা হয়? তাহলে বায়োস্ফিয়ার কাকে বলা হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে বায়োস্ফিয়ার, এই বায়োস্ফিয়ার কাকে বলা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বায়ো শব্দটা আছে মানে নিশ্চয়ই এখানে জীব এবং তাদের পরিবেশের কথা বলা হচ্ছে, তাহলে জীবমণ্ডল হিসেবে আমরা এখানে কাকে বলতে পারছি? এখানে আমরা এটাকে বলতে পারছি অপশন সি, জীবমণ্ডল বলতে জীব এবং পরিবেশের আন্তঃক্রিয়াকে বোঝানো হয়। আর এই পরিবেশের সাথে জীবের আন্তঃক্রিয়ার যে সম্পর্ক, এটা যে বিষয়ে স্টাডি করা হয় তাকে বলা হয় ইকোলজি। দেখো অত্যন্ত বেসিক জিনিসগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে, আর আমরা সাধারণত তাড়াহুড়ো করতে গিয়ে বা ওভারলুক করে যাওয়ার জন্য ভুল করে ফেলি। তাই এই জায়গায় যতটা সহজ প্রশ্ন লাগছে ততটাই কিন্তু মন দিয়ে সেটাকে পড়তে হবে এবং বুঝে সলভ করতে হবে। দেখো 4 নম্বরের উত্তরটা তাই হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি জৈবিক পরিবেশ দূষণ নয়, মানে এর মধ্যে কোনটা জৈবিক দূষক নয়, পরিবেশ দূষণ যেটা কোনো বায়োটিক ফ্যাক্টরের জন্য হচ্ছে সেইটা নয়। এদের মধ্যে কোনটা জৈবিক পরিবেশ দূষণ নয়? বর্জ্য জল নিষ্কাশন, ইন্ডাস্ট্রির গ্যাস নির্গমন, জীবাণু সংক্রমণ, তেল ছড়িয়ে পড়া। জৈবিক পরিবেশ দূষণ বলতে কি কি বোঝানো যায়? যদি কোনো বায়োটিক ফ্যাক্টর অর্থাৎ জীবেদের কোনো ক্ষতি হয় ডাইরেক্টলি, তাহলে তাদেরকে জৈবিক পরিবেশ দূষণ বলতে পারি। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে, দেখো এখানে উত্তরটা কি বলছে দেখা যাক। দেখো বলছে অপশন বি, ইন্ডাস্ট্রি। অবশ্যই ইন্ডাস্ট্রি থেকে কেমিক্যাল এফ্লুয়েন্টস নির্গত হয়, সেটা কিন্তু কেমিক্যাল পলিউশন বা রাসায়নিক দূষণের আন্ডারে পড়ে। রাসায়নিক দূষণ বলা হচ্ছে সেটাকে, সেটা কিন্তু কেমিক্যাল, অর্থাৎ তার হয়তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এফেক্ট পড়ছে আমাদের পরিবেশে, বিভিন্ন জীব আমাদের ওপরে পর্যন্ত, কিন্তু এখানে
কার দ্বারা হচ্ছে? বর্জ্য জলের মধ্যে নিশ্চয়ই আছে জৈবিক দূষণ, বলা যায় জৈব পদার্থ, জৈব বস্তু, জীবাণু সংক্রমণ, অবশ্যই এগুলো সবই কিন্তু বায়োটিক। একমাত্র এটাই কিন্তু কেমিক্যাল বা নন বায়োটিক। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি, 5এরটা অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখে নি। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে খাদ্য পিরামিডের নিচের স্তরে কি থাকে। খাদ্য পিরামিড আবার করছি। এই খাদ্য পিরামিডটা বলতে গিয়ে কিন্তু আরও কয়েকটা কথা বলবো। দেখো বলছে খাদ্য পিরামিডের নিচের স্তরে কি থাকে? শিকারী, তৃণভোজী, প্রাথমিক উৎপাদক, চূড়ান্ত ভোক্তা মানে টপ কার্নিভোর, যার কথা আমি বলছিলাম। দেখো এখানে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে। দেখো প্রথমে রয়েছে শিকারী মানে যে প্রিডেটর, শিকারী অর্থাৎ প্রিডেটর, যে শিকার করে, যেমন বাঘ, সিংহ এরা। এরপর বলছে তৃণভোজী অর্থাৎ হার্বিভোরস, যারা হার্বস খায়, অবশ্যই এরা জাস্ট উদ্ভিদের ওপরেই থাকবে। তারপর বলছে প্রাথমিক উৎপাদক বা প্রডিউসার মানে অবশ্যই সব থেকে নিচের স্তরে থাকবে। এবং সব থেকে চূড়ান্ত মানে টপ কার্নিভোর, টপ কনজিউমার বা টপ কার্নিভোর। তাহলে এই নামগুলো থেকে ইন্টারপ্রেট করতে পারছি যে সব থেকে নিচের স্তরে থাকবে অপশান সি, প্রাথমিক উৎপাদক। প্রাথমিক উৎপাদক থাকবে এইভাবে। দেখো এখানে স্তরগুলো এরকম 1 2 3 4, এগুলোকে বলা হয় ট্রফিক লেভেল। তাহলে এই যে ট্রফিক লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি, 4টা একদম বাউন্ডারিতে চলে গেছে। দেখো প্রত্যেকটা স্তরেতে যত উপরের দিকে যাই তত নাম্বার কমে, আর এনার্জি ফ্লোটাও এর থেকে খুব সহজে বোঝা যায়। তাহলে এইটা তো পরিষ্কার যে এখান থেকে একটা ভালো অ্যানালিসিস করা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা এটাই যে খাদ্য পিরামিডের এই যে ডিজাইনটা, এটা কে আবিষ্কার করেছে বা কে প্রবর্তন করেছে? মনে রাখবে নামটা, এলটন। কে করেছে? এলটন। এলটনের কাজ এটা, তাই এই পিরামিডকে এলটোনিয়ান পিরামিডও বলা হয়। দেখো উত্তরটা কি বলছে। উত্তরটা বলছে দেখো খাদ্য পিরামিডের নিচের স্তরে থাকে প্রযোজক মানে সবুজ উদ্ভিদ। তাহলে খাদ্য পিরামিডের উপরের স্তরে থাকে টপ কার্নিভোর, চূড়ান্ত ভোক্তা, আর সব থেকে নিচে থাকে প্রাথমিক উৎপাদক। দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। পরের প্রশ্নটি বলছে দেখো 7 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন সাধারণত কোন কারণে ঘটে? ঘুরিয়ে দেওয়া আছে। সাধারণত কোয়েশ্চেনটা আমরা করে থাকি কি, ইউট্রোফিকেশন কোথায় দেখা যায়, কার জন্য দেখা যায়, বা ইউট্রোফিকেশনের কার ইন্ডিকেটর ইত্যাদি, বা কার সাইন। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে 4টে অপশানে দেখো দিয়েছে অতিরিক্ত অক্সিজেন, অতিরিক্ত পুষ্টি উপাদান, অতিরিক্ত আলো, অতিরিক্ত লবণ। ইউট্রোফিকেশন সাধারণত কোন কারণে ঘটে? অতিরিক্ত অক্সিজেন ডিমান্ডের জন্য নাকি অতিরিক্ত পুষ্টি উপাদানের জন্য? যদি নাইট্রেট এবং ফসফেট বেশি বেড়ে যায় পুকুরে, তাহলে কি হয়? সেখানে বেশি অ্যালগি উৎপন্ন হয়। অ্যালগি মানে শৈবাল। অত্যধিক শৈবালের থাকার কারণে কি হচ্ছে? জলের সমস্ত অক্সিজেন সে টেনে নেয়। তার জন্য কি হয়? ডিজলভড অক্সিজেন কি হয়ে যায়? ডিজলভড অক্সিজেন কমে যায়, তার ফলে বিওডি বেড়ে যায়, অর্থাৎ অক্সিজেন ডিমান্ড যেটা সেটা হায়ার হয়ে যায়। তাহলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে, কিন্তু যে দ্রবীভূত দ্রাব্য অক্সিজেন সেটা কমে যায়। তাহলে দ্রাব্য অক্সিজেন যদি কমে যায় আর বিওডি যদি বেড়ে যায়, তাহলে সেখানে জল দূষণ সহজেই বোঝা যায়। তাহলে দেখো উত্তরটা কি হবে। উত্তরটা হবে ইউট্রোফিকেশনের উত্তরটা হচ্ছে দেখো, উত্তর বলছে বি, অতিরিক্ত পুষ্টি। দেখো ঠিক তাই বলেছে, নাইট্রোজেন ও ফসফরাসের আধিক্যের কারণে। মূলত এটা কিন্তু মনে রাখবে নাইট্রেটস আর ফসফেটস, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে নাইট্রেট। তাহলে দেখো আর একটু বেটার করে লিখি, নাইট্রেটস আর ফসফেটস। এই যে নাইট্রেটস আর ফসফেটস আমরা দুটো দেখলাম, নাইট্রেট আর ফসফেটের আধিক্য যদি দেখা যায়, তাহলে তার রেজাল্টে কি হয়? তার রেজাল্টে অ্যালগাল ব্লুম হয়। কি হয়? অ্যালগাল ব্লুম, যাকে আমরা ইউট্রোফিকেশন বলি।
মানে শৈবালের এতটা বৃদ্ধি ঘটে যে আর রক্ষা নেই, জল তো পুরো সবুজ হয়ে যায়। দেখবে সাধারণত পুকুরগুলো একদম সবুজ হয়ে যায়, তাহলে অতিরিক্ত পুষ্টি উপাদান থাকার জন্যই সেটা ঘটে থাকে। তাহলে উত্তরটা হচ্ছে অপশন বি। চলো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনেতে, দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নয়? বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট। বলেছি ওয়েস্ট ম্যানেজমেন্ট, আগেও যে ভিডিওগুলো এসেছে দেখবে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পলিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, এই জাতীয় জায়গা থেকে কিন্তু বিজ্ঞান বিভাগেতে, রেলেতে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখতে হবে, এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশ্ন কি বলছে? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নয় নিচের কোনটি? কি কি দিয়েছে অপশান? কম্পোস্টিং দিয়েছে, ইনসিনারেশন, অণুজীব ব্যবহার আর ভূগর্ভস্থকরণ, মানে মাটির নিচে পুঁতে দেয়া যায়, তাহলে একটা হচ্ছে ভূগর্ভস্থকরণ, আর একটা হচ্ছে ইনসিনারেশন যেটার মাধ্যমে দাহ করা হয়, যেমন মরদেহ দাহ করা হয়, বা যে ময়লা আবর্জনাকে দেখবে অনেকটা আগুন জ্বালিয়ে যদি দহন করা হয় উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের সাহায্যে যদি করা হয় তাকে বলা ইনসিনারেশন। আর কম্পোস্টিং মানে সার প্রস্তুত করা, কম্পোস্টিং মানে হচ্ছে সার প্রস্তুত করা। তাহলে যে সারের মাধ্যমে কি হচ্ছে, যে ফার্টিলাইজারের মাধ্যমে আমরা কি করছি, সহজেই উৎপাদন করছি। একমাত্র মনে রাখতে হবে, দেখো এইখানে অণুজীব ব্যবহার যে অপশানটা আছে কখনো সেটা সলিড ম্যানেজমেন্টে ব্যবহার করা হয় না। তাহলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কিন্তু অণুজীব ব্যবহারের কোনো জায়গা নেই, সেখানে একমাত্র এইটা ইউজ হয় লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা যাকে আমরা সিওয়েজ ম্যানেজমেন্ট বলে থাকি। সিওয়েজ মানে নর্দমার জল, মানে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সিওয়েজ প্লান্টেতে এর ব্যবহার করা হয় সেকেন্ডারি দশায়। লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি করে হয়? লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, প্রথমে তরলটা আসে, সেই তরলটাকে প্রথমে একটা সেটলিং ট্যাঙ্কে জমতে দেওয়া হয়, জমে গেল, ডিপোজিশন পড়ে গেল, ডিপোজিশন পড়ার পর সেই জলটাকে ট্রান্সফার করা হয়, শুধু ওপরের জলটাকেই নেওয়া হবে, এইখান থেকে কিন্তু এটাকে বাদ দেওয়া হবে, এটা চলে যাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। আর ওপরের যে জল অংশটা আছে সেটাকে ব্যাকটেরিয়াল চেম্বারে দেওয়া হয়, যে ব্যাকটেরিয়াগুলো কি করে, ব্যাকটেরিয়াল চেম্বারে দেওয়া মাধ্যমে কি হয়, তার মধ্যে থাকা পলিউটেন্টগুলোকে তারা খেয়ে ফেলে। তাহলে খুব সহজেই তার মধ্যে থাকা দূষক পদার্থ বা পলিউটেন্টগুলোকে তারা খেয়ে ফেলে। এই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা কি বলি? বায়ো রেমিডিয়েশন বলে থাকি। তাহলে এখান থেকে আমরা 8টা উত্তর জানলাম অণুজীব ব্যবহার, যেটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে দেখো, এখানে উত্তরটা কি দিয়েছে দেখে নি। দেখো 8টা সি, যেখানে বলেছে অণুজীব ব্যবহৃত হয় না, তাহলে উত্তরটা হচ্ছে অণুজীব ব্যবহার। চলো এর পরেরটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে REDD, এইটার পুরো নাম কি? পরীক্ষায় কিন্তু আসে এটা। রেল ছাড়াও, রেলের পাশাপাশি পিএসসি পরীক্ষাতেও কিন্তু আমরা শর্ট ফর্মগুলো থেকে প্রশ্ন আসতে দেখে থাকি, বিভিন্ন জায়গা থেকে শর্ট ফর্ম আসে। তাহলে এখানে এর পূর্ণ রূপটি কি মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর REDD মেক্স ইট রেড, একটা ট্রিক বলি, এই যে REDD আমরা দেখতে পাচ্ছি, REDD মানে কি? রেড। তাহলে রেড ডি, সো রেড ডি দ্যাট গোজ উইথ দ্য ফরেস্ট। এই যে রেড ডি, সাউথের সিনেমা, সেখানে কি থাকে? রেড ডি বলা হয়, মানে সব অভিনেতাদের পদবি থাকে না, তারা এমন ধরনের বই করে সেখানে যেন ফরেস্টের ওপর ধরো কোনো ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট হচ্ছে, তারা এসে গাছ কাটছে, ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে, সেই ধরনের ঘটনার প্রতিবাদ করার জন্য যে নায়ক আসে সে হলো রেড ডি। তাহলে এখানে দেখো রেড ডি, রেড ডির ফুল ফর্ম কি? REDD, তার ফুল ফর্ম হচ্ছে রিফরেস্টেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, নাকি রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন। তাহলে এখানে উত্তরটা হবে অপশান বি। দেখো বলেছে ডিফরেস্টেশন খুঁজে পেয়ে গেছি আর ফরেস্ট ডিগ্রেডেশনও খুঁজে পেয়ে গেছি, তাহলে উত্তরটা হবে রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন, অর্থাৎ ফরেস্ট কাটার জন্য এমিশন রিডিউসড হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কার্বন
প্রকৃতিতে যতটা আসছে ততটা প্রকৃতি রিটার্ন করছে না, অর্থাৎ এইটাকে আমরা কি বলি সিকোয়েস্ট্রেশন। সিকোয়েস্ট্রেশনের মাধ্যমে শোষণ করে নেয়, উদ্ভিদের মধ্যে চলে যায়। যদি গাছ কমে যায় তাহলে সেটা কি হবে, CO2 লেভেলকে বাড়িয়ে দেবে, আর CO2 লেভেল যাতে না বাড়ে সেই জন্য বলছে রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন। তাই উত্তরটা হবে দেখো এক্স্যাক্টলি উত্তরটা হবে অপশান বি। দেখো তাই REDD হলো বন ধ্বংস এবং অবনমনের কারণে নির্গমন কমানোর একটি বৈশ্বিক উদ্যোগ, অর্থাৎ বিশ্বব্যাপী উদ্যোগ। সেই বিশ্বব্যাপী উদ্যোগটা হচ্ছে রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন। এটা কিন্তু মনে রাখবে, এটা UNFCCC এদের সহযোগিতায় COPর আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে কিন্তু REDDর প্রবর্তন হয়েছে। চলো চলে যাই পরের কোয়েশ্চেনেতে। পরের কোয়েশ্চেন কি আছে দেখতে হবে। 10 নম্বর প্রশ্নটায় চলে যাই। বলছে WHOর মূল দায়িত্ব কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মূল দায়িত্ব কি? পরিবেশ সংরক্ষণ, বনায়ন কর্মসূচি, স্বাস্থ্য রক্ষা এবং উন্নয়ন, না মৎস্য চাষ? মৎস্য চাষের সাথে তো কোনো রিলেশন নেই, নামের মধ্যে আছে দেখো হেলথ, তাহলে কি হওয়া উচিত উত্তর? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে হেলথ যখন বলেই দিয়েছে তাহলে উত্তরটা কি হওয়া উচিত? উত্তরটা হওয়া উচিত স্বাস্থ্য রক্ষা এবং উন্নয়ন। তাহলে 10এরটা হবে সি, তাই না? তাহলে উত্তরটা দেখে নি কি আছে, উত্তরটা কি বলছে দেখা যাক। উত্তরটা তাই বলছে, স্বাস্থ্য রক্ষা সংস্থা বা যেটাকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই যে কোভিড নিয়ে এত অ্যালার্মিং সিচুয়েশন হলো, বা জিকা বা নিপা বিভিন্ন ধরনের যে ভাইরাস ঘটিত রোগ চারপাশে ছড়াচ্ছে এবং তার জন্য যে প্যান্ডেমিক বা এপিডেমিক সিচুয়েশন তৈরি হয়, আমরা WHO-র বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে দেখে থাকি। চলো চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। 11 নম্বর প্রশ্নটা কি বলছে? দুটো স্টেটমেন্ট, আবার চলে এসেছি অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেনেতে। কি বলছে দেখো, অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেনে বলছে পরিবেশে রাসায়নিক দূষণ বৃদ্ধি পাচ্ছে, শিল্প কারখানার বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা হচ্ছে। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট আমরা পড়লাম, সেখানে অ্যাসারশন আর রিজন উভয় কি সঠিক এবং সেটা কি সঠিক ব্যাখ্যা, নাকি প্রথমটি সঠিক পরেরটি ভুল, নাকি প্রথম দুটোই ভুল, নাকি শুধুমাত্র অ্যাসারশনটা ভুল কিন্তু রিজনটা সঠিক? তাহলে দেখো বলছে পরিবেশে রাসায়নিক দূষণ বৃদ্ধি পাচ্ছে, কলকারখানা বেড়ে যাচ্ছে বলেই হচ্ছে। তাহলে স্টেটমেন্ট বলছে কলকারখানার বৃদ্ধি পাচ্ছে, বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা হচ্ছে। যদি সঠিকভাবে নিষ্কাশন করা হতো, দেখো বলছে সঠিকভাবে নিষ্কাশন করা হচ্ছে বলেছে, হচ্ছে। যদি নিষ্কাশন ঠিকভাবে হতো তাহলে পরিবেশের রাসায়নিক দূষণ কি হতো? হতো না তো। তাহলে এটা এর সঠিক ব্যাখ্যা হলো না। কিন্তু ঘটনাটা বলছে দেখো পরিবেশে রাসায়নিক দূষণ বৃদ্ধি পাচ্ছে, নিশ্চয়ই সেটা বাড়ছে। তাহলে এ সঠিক আর ভুল, উত্তরটা হওয়া উচিত অপশান বি। দেখি তাহলে কি ব্যাখ্যা করছে, ব্যাখ্যা দেখলেই বুঝতে পারবো উত্তরটা কি বলছে। এক্স্যাক্টলি তাই, দূষণ বাড়ছে কারণ সঠিক নিষ্কাশন করা হচ্ছে না। আর এই ধরনের যে ওয়েস্ট আমরা দেখে থাকি, এখান থেকে যে নিষ্কাশন ব্যবস্থা খারাপ হয় আর যে ওয়েস্ট জেনারেট করে সেটা সাধারণত টক্সিক হয়, আর টক্সিক হলেই তাকে আমরা বলি হ্যাজার্ডাস। কি বলি? হ্যাজার্ডাস। কেমিক্যাল এফ্লুয়েন্টস আর মোস্টলি হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে হলো বিষাক্ত, এদেরকে হ্যাজার্ডাস ওয়েস্ট ক্যাটাগরিতে ফেলা যায়। চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। যদি পরের কোয়েশ্চেনটা দেখা যাক কি বলছে, দেখো 12 নম্বর প্রশ্ন, কোনটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পট, মানে বায়োডাইভার্সিটি হটস্পট, এদের মধ্যে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? ভারতবর্ষে টোটাল 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আছে, আর পৃথিবীতে আছে, ওয়ার্ল্ডে আছে 36টি, আর এখানে কটা আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে আছে 4টি মোট। তাহলে 36টি আর 4টি মোট। সেখান থেকে দেখো কোনটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পট? এদের মধ্যে উত্তর ভারত না, গঙ্গা ডেল্টা না, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা যে লাইনটা যায় সেটাকে আমরা পশ্চিমঘাট পর্বত বা ওয়েস্ট কি বলি আমরা সেটাকে আমরা বলি ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট। তাহলে উত্তর হবে 12টা সি, বাকিগুলো নয়। তাহলে চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে।
দেখি উত্তরটা কি বলছে তাই। দেখো 13 নম্বর প্রশ্নে চলে আসলাম। বলছে নিচের কোনটি একটি প্রধান মেগা বায়োডাইভার্স কান্ট্রি, অর্থাৎ মেগা বায়োডাইভার্স দেশ, মানে যার মধ্যে জীববৈচিত্র্য সব থেকে বেশি আছে। তাহলে এর মধ্যে নিচের কোনটি একটি প্রধান মেগা বায়োডাইভার্স কান্ট্রি? অপশানগুলো দিয়েছে দেখো, জার্মানি, ব্রাজিল, চীন আর সৌদি আরব। তাহলে এই চারটির মধ্যে কোনটা প্রধানত একটা মেগা বায়োডাইভার্স কান্ট্রি? পরীক্ষায় প্রশ্ন আসে, মোট 17টা মতন আছে মেগা বায়োডাইভার্স কান্ট্রি, তাদের মধ্যে ভারতও একটি, এবং অবশ্যই তাদের মধ্যে আরেকটি হচ্ছে ব্রাজিল। কে? ব্রাজিল। ব্রাজিলে গেলে আমরা বিভিন্ন প্রজাতির জীবের হাই স্পিসিস রিচনেস, অর্থাৎ প্রজাতির ঘনত্ব যতটা বেশি দেখব ততটাই কিন্তু তার বৈচিত্র্যও বেশি দেখব। মানে মেগা বায়োডাইভার্স কান্ট্রি তাদেরকেই বলা হয় যেখানে ভ্যারাইটিও বেশি থাকবে স্পিসিসের বা প্রজাতির, এবং সেখানে সেই পার্টিকুলার প্রজাতির যে আধিক্য সেটাও বেশি থাকবে। তাহলে দুটোই বেশি থাকবে, দুটো বেশি থাকলে তখনই তাদেরকে আমরা মেগা বায়োডাইভার্স কান্ট্রির আন্ডারে ফেলবো। তাহলে উত্তর কি আছে দেখে নিই। তাই ব্রাজিলে পৃথিবীর অন্যতম বৃহৎ জীববৈচিত্র্য বিদ্যমান। তাহলে উত্তরটা হবে অপশান বি। চলো 14 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে জীববৈচিত্র্যের কত প্রকারভেদ আছে? জীববৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটির কতগুলি প্রকারভেদ হয়ে থাকে? 2টি, 3টি, 4টি না মোট 5 ধরনের? সাধারণত আমরা যেটা পড়ে থাকি সেটাতে 3টি দেখা যায়। তাহলে দেখো বলছে অপশান বি 3টি। কি কি হচ্ছে না, স্পিসিস একটা টাইপ হয়, জিনগত জেনেটিক ডাইভার্সিটি একটা হয়, স্পিসিস ডাইভার্সিটি আরেকটা হয়, প্রতিবেশগত বা পরিবেশগত যেটাকে ইকোসিস্টেম ডাইভার্সিটি বলা হয়। তাহলে দেখো টোটাল 3টে হয়। একটা হচ্ছে, আরেকটা প্রকারভেদও আছে, এটা বলা বাহুল্য, RH হুইট্যাকারের কথাটা আমাদের বলতেই হয় এখানে। RH হুইট্যাকার ডাইভার্সিটিকে কিছু নাম্বারে ভাগ করেছিলেন, সেটা হচ্ছে আলফা, বিটা আর গামা ডাইভার্সিটি। তাহলে কি করে হয় না, আলফা হচ্ছে একটা লোকালিটি, সেই লোকালিটিতে কি ধরনের জীব আছে, একটা অঞ্চলের মধ্যে যে জীবেরা আছে তাদের যে বৈচিত্র্য তাকে আমরা বলছি একটা সিম্পলি একটা আলফা। এরকম পাশাপাশি দুটো আলফা যখন আসছে, একটা আলফা 1 একটা আলফা 2, তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক দেখা যাচ্ছে, ইন্টার রিলেশন, সেটাকে আমরা বলছি বিটা। আর এই আলফা বিটার ইন্টারাকশনকেই আলফা ইন্টু বিটা করলে যে টোটাল বড় এলাকায় একটা কন্টিনেন্ট বা বড় অঞ্চলেতে যে ডাইভার্সিটি দেখা যায় সেটাই হচ্ছে গামা, সেটাই হচ্ছে আলফা বিটা গামা রুল অফ বায়োডাইভার্সিটি। সেটাও এক ধরনের বায়োডাইভার্সিটি যেটা RH হুইট্যাকার প্রবর্তন করেছিলেন। তাহলে এমনি স্পিসিস, জেনেটিক ডাইভার্সিটি আর ইকোসিস্টেম ডাইভার্সিটি আমরা টোটাল 3টে টাইপ দেখতে পাচ্ছি। অপশান বি হচ্ছে 14টা 3টে। চলো চলে যাই পরেরটাতে। পরের কোয়েশ্চেনে চলে যাই। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিলুপ্ত প্রায়, অর্থাৎ সেটা বিলুপ্ত হয়নি, এটা এক্সটিংক্ট নয়। তাহলে ডোডো কোনোভাবেই হবে না। আবার এন্ডেঞ্জার্ডও নয়, বিলুপ্ত প্রায় বলেছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তারা বিলুপ্ত প্রায় তাদেরকেই বলা হয় যারা বিলুপ্তির পথে, বিলুপ্ত হবে। আরেকটা আছে ভালনারেবল। কতগুলো স্টেজ আছে দেখো, প্রথমে থাকে ভালনারেবল, যাদের মধ্যে বিপদ দেখা যাচ্ছে, তাদের সংখ্যা কমছে, তো তার একটা সিরিয়াস দিকে এগোচ্ছে। তারপর থাকে এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড থেকেও আরেকটু বেড়ে গেলে সেটা হয়ে যায় ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডই হচ্ছে বিলুপ্ত প্রায়, আর তার উপরে গেলেই সেটা ছবি, অর্থাৎ এক্সটিংক্ট, তার আর কোনো অস্তিত্ব নেই। তাহলে এদের মধ্যে ডোডো হচ্ছে এক্সটিংক্ট, কিন্তু প্রশ্ন বলছে বিলুপ্ত প্রায়, তাহলে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এদের মধ্যে কে হবে? গাংচিল হবে সঠিক উত্তর। অপশান সি 15টা হবে গাংচিল। চলো দেখি তাহলে, গাংচিলই আছে উত্তর। গাংচিল এখনো বিপন্ন নয় কিন্তু বিলুপ্ত প্রায়, বিপন্ন হয়নি কিন্তু বিলুপ্ত হবে। তাহলে উত্তরটা হলো গাংচিল। ঠিক আছে, চলো চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা কি বলছে? 16 নম্বর প্রশ্ন বলছে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোনটি কার্যকর পদক্ষেপ?
এদের মধ্যে কোনটা করা উচিত জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য? তাহলে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য আমরা এদের মধ্যে কোনটাকে অ্যাপ্লাই করব? দেখো, গাছ কাটবো, নিশ্চয়ই গাছ কাটলে আরও জীববৈচিত্র্যে 12টা বাজবে, তাহলে অবশ্যই সেটা হবে না। তাহলে 16, এটা তো কোনোভাবেই হবে না। তারপর বলছে বি, বনভূমি ধ্বংস করব, আরও ধ্বংস হয়ে যাবে, তাহলে সেটাও কোনো রেজলিউশন নয়, উল্টে ক্ষতিকর পদ্ধতি। জাতীয় উদ্যান তৈরি করতে পারি, রাসায়নিক সারের মাধ্যমে আরও অ্যাকোয়াটিক লাইফের ক্ষতি হতে পারে, আমাদের ক্ষতি হতে পারে, তাহলে সেটাও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করতে পারে। একমাত্র উত্তর হচ্ছে অপশান সি, জাতীয় উদ্যান, ন্যাশনাল ফরেস্ট তৈরি করতে পারি, বিভিন্ন প্রোটেক্টেড এরিয়া তৈরি করতে পারি। কি বলি এদেরকে? প্রোটেক্টেড এরিয়া, প্রোটেক্টেড এরিয়া বলা হয়, যার আন্ডারে আসে ন্যাশনাল ফরেস্ট, যার আন্ডারে আসে বায়োস্ফিয়ার রিজার্ভ, যার আন্ডারে আসে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি। এই ধরনের ইনসিটু কনজারভেশনের মাধ্যমে কিন্তু আমরা জীববৈচিত্র্যের বৃদ্ধি এবং সংরক্ষণ উভয় করতে পারি। চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। চলো, উত্তরে বলেছে জাতীয় উদ্যান তৈরি এবং সংরক্ষিত অঞ্চল জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারে। চলো 17 নম্বর প্রশ্নটা একটা পলিউশন থেকেই নেওয়া, সেটা কিন্তু কেমিক্যাল পলিউশন। আমরা সাধারণত কেমিক্যাল পলিউশনগুলো অতটা কেয়ারফুলি পড়ি না, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের রোগ হয়, মিনামাটা, ইটাই, এই জাতীয় রোগগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো এখানে প্রশ্ন দিয়েছে সীসা এবং পারদ, পারদ মানে মার্কারি আর সীসা মানে হচ্ছে লেড। পারদের জন্য যে পারদের দূষণের জন্য যে রোগটি হয় সেটার নাম হলো মিনামাটা ডিজিজ। এই মিনামাটা জাপানে অবস্থিত। সেখানে প্রথম পারদের বিক্রিয়াতে শিশুদের মধ্যে এবং অন্যান্যদের মানুষের মধ্যে সেই অঞ্চলে মিনামাটা রোগের বিস্তার দেখা গেছিল। তাহলে এই যে মিনামাটা বা লেডের ক্ষেত্রে আমরা দেখি ডিসলেক্সিয়া, অনেকে কি করে বিকে ডি করে ফেলে, আবার 9কে 6 লেখে, সেই রোগটাকে আমরা বলি ডিসলেক্সিয়া। তারে জামিন পর সিনেমাটা হয়েছিল, সেখানে ডিসলেক্সিয়া দেখানো হয়েছিল। দেখো তাহলে এই যে রোগগুলি ঘটছে সেটা কোন দূষণের জন্য ঘটছে? অবশ্যই সেটা ধাতব রাসায়নিক দূষণ, সেটাকে মেটালোকেমিক্যাল পলিউশন বা ধাতব রাসায়নিক দূষণ বলবো। তাহলে 17টা হয়ে গেল অপশান সি। দেখে নি উত্তরটা, পারদ ও সীসার জন্য কি হচ্ছে? ধাতব দূষণকারী পদার্থ এগুলো, তাই জন্য রোগ দেখা যাচ্ছে। চলো 18টা কি বলছে? ফটো রাসায়নিক ধোঁয়া, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফটো রাসায়নিক ধোঁয়া, যেটাকে আমরা ফটো কেমিক্যাল স্মগ বলি ইংলিশে, সেটাই বাংলায় ফটো রাসায়নিক ধোঁয়া। এই ফটো কেমিক্যাল স্মগ, যেটাকে আমরা অনেক সময় ব্রাউন স্মগ বলেও জানি, লন্ডন ডিজাস্টার অর্থাৎ লন্ডনেতে বা লস অ্যাঞ্জেলস পলিউশন, সেখানেও কিন্তু এর কথা বলা হয়। এই ধরনের স্মগ কিন্তু অত্যন্ত বিষাক্ত হয়, কারণ তার মধ্যে বসে থাকে যারা, তাদের মধ্যে একটি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, আর তারপর বলেছে হাইড্রোকার্বনের বিক্রিয়ায় সূর্যালোকের সাথে। সেটা কি হবে না সালফার ডাইঅক্সাইডের জন্য নয়, সেটা অ্যাসিড রেনের জন্য, অক্সিজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়ায়, না জলীয় বাষ্প ঘনীভবনে। জলীয় বাষ্প ঘনীভবনের জন্য কোনো ধোঁয়াশা তৈরি হয় না। এই ধোঁয়া মানে হচ্ছে ধোঁয়াশা, যেটাকে আমরা স্মগ বলি। তার মধ্যে থাকে স্মোক প্লাস ফগ, দুটোকে একত্র করলে তৈরি হয় স্মগ। তাহলে এই যে স্মগ তৈরি হচ্ছে, এই স্মগের ভেতরে আমরা পড়েছি নাইট্রেট, ওজোন, যার দ্বারা তৈরি হয় প্যান, যেটাকে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বলা হয়। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে দেখো অপশান সি, যেটাতে আমরা নাইট্রোজেন অক্সাইড দেখতে পাই। তাহলে যখনই অপশানেতে একটা পেয়ে যাচ্ছ, চোখ বন্ধ করে সেটা করে দেবে। এবার প্রশ্ন করতে পারো যে হাইড্রোকার্বন কোথা থেকে এলো, হাইড্রোকার্বনের বিক্রিয়া কি করে হলো? অবশ্যই ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস আর দেয়ার, প্রকৃতিতে হাইড্রোকার্বনের বিক্রিয়া চলতে থাকে। তাহলে এখানে উত্তরটা হলো 18 সি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। 19 নম্বর প্রশ্ন বলছি ইকোটোন বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র
দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থান পাহাড়ি অঞ্চল না মরুভূমি? বলছে দেখো 19 নম্বর প্রশ্নতে ইকোটোন বলতে কি বোঝায়। এর মধ্যে ইকোটোন বলতে কি বোঝায় না একটা ইকোসিস্টেম 1 আছে, তার পাশে একটা ইকোসিস্টেম 2 আছে। এই যে দুটো পাশাপাশি ইকোসিস্টেম আমরা দেখছি তাদের মধ্যিখানে একটা সেন্টার পার্ট আছে যে দুটো এর বর্ডারকে ডিফাইন করছে। ঠিক বর্ডারেতে রয়েছে, ঠিক বর্ডারেতে কি হচ্ছে, এদিকে যে জীব থাকে সেও এখানে আসছে, এদিকে যে জীব থাকে সেও ওখানে যেতে প্রেফার করছে, কারণ দুটো ইকোসিস্টেমের বৈশিষ্ট্য ইকোটোন অঞ্চলে সবথেকে বেশি থাকে। এই ধরনের ঘটনাকে যেহেতু এখানে পপুলেশনটা বেশি ফ্রম বোথ ইকোসিস্টেমস, দুটো ইকোসিস্টেম থেকে এখানে বেশি আসার জন্য সেটাকে বলা হয় এজ এফেক্ট। কি বলা হয়? এজ এফেক্ট বলা হয়। তাহলে এই যে এজ এফেক্ট দেখা যায় সেটা কিন্তু দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থানে অর্থাৎ ইকোটোনেতে। চলো এরকম এক্সাম্পল হতে পারে ইকোটোনের খাঁড়ি জাতীয় জায়গা, খাঁড়ি জাতীয় জায়গাতে এই এক্সাম্পল দেখা যায়। দেখো তাই বলেছে। চলো চলে যাই 20 নম্বর প্রশ্নয়। 20 নম্বর প্রশ্নটি কি বলছে? পরিশ্রুত জলের তুলনায় নদী জল বেশি দূষিত হয় কেন? পরিশ্রুত জলের তুলনায় নদী জল বেশি দূষিত হয় কেন? কি কি স্টেটমেন্ট দিয়েছে? বৃষ্টির জল মেশার জন্য, জৈব বর্জ্য থাকার জন্য, রাসায়নিক সার মেশার জন্য, নদীতে বেশি অক্সিজেন থাকার জন্য। অক্সিজেন যদি বেশি থাকতো তাহলে অনেক বেশি জীব বাঁচতে পারতো, তাহলে দূষণটা তুলনায় কম হচ্ছে সেটা বোঝা যেত, কারণ ডিও বেশি হচ্ছে। কিন্তু এখানে বলছে পরিশ্রুত জলের তুলনায় নদী জলে বেশি দূষিত হওয়ার কারণ কি? অবশ্যই সেখানে রাসায়নিক সার মিশছে ক্ষেত থেকে গিয়ে, তাহলে কি হওয়া উচিত? দেখো উত্তরটা কিন্তু দেখতে হবে। উত্তরটা বলেছে অপশান বি, যেখানে কিন্তু জৈব বর্জ্য বেশি থাকে। দেখো জৈব বর্জ্য বেশি থাকে, আমি বলেছিলাম রাসায়নিক সার, কিন্তু রাসায়নিক সার কিন্তু নেসেসিটি নয়, কারণ এখানে একটা প্রশ্ন থাকছে যে সব নদীতে রাসায়নিক সার মিশবে কি করে। তাহলে একমাত্র কি বেশি হতে পারে? সেখানে ভেজিটেশন বেশি হতে পারে। তাহলে উত্তরটা হবে অপশান বি, জৈব বর্জ্য বেশি থাকার জন্য নদীর জল বেশি দূষিত হয়। সেখানে বেশি অ্যালগি, বেশি উদ্ভিদ, বেশি কিছু, সেখানে মাটির গুণের কারণে, সেখানে ফার্টিলিটির কারণে, সেখানে প্রপার অক্সিজেন পাওয়ার জন্য কিন্তু প্রচুর জীব থাকে, যার মলের কারণে বা জৈব বর্জ্যের কারণে নদী জল বেশি দূষিত হয়। তাহলে উত্তর হচ্ছে অপশান বি। চলো আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনেতে। 21 নম্বরের আরেকটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। কি বলছে? পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখতে টেকসই কৃষি অপরিহার্য। টেকসই কৃষি মানে, টেকসই কৃষি মানে হচ্ছে সাস্টেনেবল। টেকসই শব্দের মানে হচ্ছে সাস্টেনেবল। সাস্টেনেবল এগ্রিকালচার কি করে করা হয়? বলছে পরিবেশগত স্থায়িত্ব মানে পরিবেশের স্টেবিলিটি মেনটেন করার জন্য বা সয়েল পলিউশনকে রোধ করে সয়েলের গুণকে সাস্টেনেবল করার জন্য সাস্টেনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে হবে। সাস্টেনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিস। তাহলে সেই সাস্টেনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসের রিজন কি বলছে? বলছে দেখো টেকসই কৃষি মাটি, জল এবং জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি রক্ষায় সাহায্য করে। দুটোই অবশ্যই ঠিক, এটা সাহায্য করে তাই পরিবেশগত স্থায়িত্বকে মেনটেন করে। তাই উত্তর হওয়া উচিত যে এটা যথাযথ ব্যাখ্যা এবং উভয় সঠিক। তাহলে 21এরটা হওয়া উচিত 21এরটা এ। তাহলে উত্তর হবে 21এরটা এ। সেখানে কিন্তু মনে রাখতে হবে প্রপার জিনিসের ব্যবহার করতে হবে যাতে কৃষিক্ষেত্র থেকে ওয়াটার পলিউশন না হয়, যাতে কোনো জীবের ক্ষতি না হয় এবং ভবিষ্যতের কোনো ক্ষতি না হয়, ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি না হয়। তাহলেই সেটাকে আমরা টেকসই কৃষি বা যেটাকে আমরা ইংলিশে সাস্টেনেবল এগ্রিকালচার বলে থাকি। ঠিক আছে, চলো দেখি 22 নম্বর কোয়েশ্চেন কি বলছে। নিচের কোন বিবৃতিটি সঠিক, অর্থাৎ which of the following statements are correct or is correct? একটা হতে পারে বা দুটোই হতে পারে। দেখি তাহলে কি বলছে। বলছে প্রথম স্টেটমেন্টটার দিকে দেখো। প্রথম স্টেটমেন্টটা বলছে জীব বৈচিত্র্য শুধুমাত্র প্রাণীর বৈচিত্র্য বোঝায়। জীব বৈচিত্র্য শুধুমাত্র প্রাণীর বৈচিত্র্য বোঝায়। সেটাই কি সত্যি? মানে শুধু কি সেটা অ্যানিমাল ডাইভার্সিটি, অ্যানিমাল বায়োডাইভার্সিটিকেই বোঝায়, বা শুধু অ্যানিমাল ডাইভার্সিটিও বলতে পারো, নাকি সেটা
প্লান্ট ডাইভার্সিটিকেও বোঝায়, অবশ্যই প্লান্ট ডাইভার্সিটিকেও বোঝায়। তাহলে কোনোভাবেই প্রথমটি সঠিক হচ্ছে না, কারণ সেখানে শুধু প্রাণী বলেছে আর শুধু প্রাণী তো এখানে নেই। তারপরে 2 নম্বর স্টেটমেন্টে বলছে জীব বৈচিত্র্যের ক্ষতি মানুষের জন্য দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনতে পারে। কারণ জীব বৈচিত্র্যের যদি ক্ষতি হয় তাহলে ফুড চেনগুলো নষ্ট হবে, তাহলে আমাদের কাছে যে ইভেনচুয়ালি ফুড সাপ্লাই আসছে সেটাও নষ্ট হবে। তাছাড়াও এর জন্য যেটা হতে পারে, জীববৈচিত্র্যের ক্ষতি হলে এখান থেকে কিন্তু হ্যাবিট্যাট লস পর্যন্ত হতে পারে, বা যেটাকে আমরা হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন বলি। এই জাতীয় সমস্যা দেখা দিলে ইভেনচুয়ালি কি হবে, অল ওভার পুরোটাই কোলাপস করে যাবে, পুরো বায়োস্ফিয়ারের মধ্যে একটা বিপদ ডেকে আনবে। তাই জন্যই অবশ্যই জীববৈচিত্র্যের ক্ষতি মানুষের জন্য দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনতে পারে। তাহলে উত্তরটা হওয়া উচিত শুধুমাত্র 2এরটা ঠিক, 1 আর 2 দুটোই ঠিক নয়। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই, মুছলাম এটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ঠিকই বলেছে, শুধুমাত্র 2 যেখানে ক্ষতি করতে পারে। চলো 23 নম্বর প্রশ্নটা বলছে ব্যাসেল কনভেনশন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন। ব্যাসেল কনভেনশন সম্পর্কিত সঠিক স্টেটমেন্ট কোনটা? ব্যাসেল কনভেনশনটা ভালো করে পড়তে হবে, যেখানে আমরা হ্যাজার্ডাস ওয়েস্ট সম্বন্ধে আলোচনা করে থাকি। তাহলে এই যে ব্যাসেল কনভেনশন সেইটা হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টকে নিয়েই কাজ করে। তাহলে মনে রাখতে হবে 23এরটা হবে ব্যাসেল কনভেনশন, যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট করে থাকে। উত্তরটা কি হওয়া উচিত? দেখো বলছে বিপজ্জনক বর্জ্য পরিবহন এবং নিষ্পত্তি সংক্রান্ত চুক্তি। উত্তরটা হবে 23এরটা অপশন বি। বাকিগুলো একদমই রেলেভেন্ট নয়। তাহলে একদমই রেলেভেন্ট কোনটা? শুধুমাত্র হ্যাজার্ডাস ওয়েস্ট। তাই জন্য উত্তরটা হয়ে গেল 23এরটা অপশন বি। উত্তর কি দেওয়া আছে দেখো, উত্তর দেওয়া আছে ব্যাসেল কনভেনশন, যেটা কত সালে হয়েছিল, তারিখটা মনে রাখতে হবে 1989। আন্তর্জাতিকভাবে বিপজ্জনক বর্জ্য রপ্তানি এবং নিষ্পত্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছিল ব্যাসেল কনভেনশনে, যেটা হয়েছিল 1989-এতে। চলো দেখে নিই পরবর্তী প্রশ্নটা কি আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 24 বলছে আইপিসিসি, কি বলছে? আইপিসিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আরেকটা গুরুত্বপূর্ণ ফুল নেম। এই নামগুলো একটু মনে রাখবে। আইপিসিসি এটাও খুব ইম্পর্টেন্ট। বলছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, কি বলছে সেখানে? সেখানে বলছে এর প্রধান উদ্দেশ্য কি ছিল? আইপিসিসির উদ্দেশ্য কি ছিল? জলবায়ু পরিবর্তন গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়তা করা, বন্যপ্রাণী সংরক্ষণ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, কৃষির উন্নয়ন, আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়তা করা। তাহলে স্বাভাবিকভাবেই কি হচ্ছে? উত্তরটা হবে, স্বাভাবিকভাবেই উত্তরটা হয়ে যাবে 24এরটা বি। তাহলে খুব ইজি প্রশ্ন, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। বলছে দেখো আইপিসিসি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক রিপোর্ট পাবলিশ করে এবং সরকারকে নীতি প্রণয়নে সহায়তা করে। তাহলে উত্তর হবে অপশান বি। চলো এবার আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনেতে। 25 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো আবার একটা স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন রয়েছে। কি বলছে? সিআইটিইএস কি বলছে দেখো, বলছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। টার্গেট রাখবে এখানেতে, এটা কিসের ওপর কাজ করছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বলছে এন্ডেঞ্জার্ড স্পিসিসের ইন্টারন্যাশনাল ট্রেডিং, সেটার যে উদ্দেশ্য সেগুলি কি কি? দুটো উদ্দেশ্যর কথা এখানে বলা হয়েছে। একটা বলছে বিলুপ্তপ্রায় প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য রোধ করা। যেগুলো বিলুপ্তপ্রায় সেগুলোকে যদি কেউ ট্রেড করে সেটা কিন্তু ইল্লিগাল ট্রেডিং, তাহলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। তাহলে বিলুপ্তপ্রায় প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য রোধ করার কাজ কে করছে? অবশ্যই সিআইটিইএস, যে সংরক্ষণের দিকে নজর রাখছে। তাহলে একের স্টেটমেন্টটা ঠিক। তারপরে স্টেটমেন্ট বলছে প্রাণী পাচার বন্ধ করছে, এটাও ঠিক।
তাহলে উভয় 1 আর 2 দুটোই ঠিক। তাহলে 25-এরটা উত্তরটা হবে উভয় ঠিক, অপশান সি। তাহলে উত্তরটা হচ্ছে দেখো আন্তর্জাতিক বিপন্ন প্রজাতির ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, যেটা অপশান সি, যাতে কোনো রকম পাচার চক্র কাজ না করতে পারে সেইটার দিকে নজর রাখে সাইটস বা CITES। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে 26-এরটা নিচের কোনটির জন্য রামসার কনভেনশন দায়ী? অর্থাৎ রামসার, যেটা ইরানের রামসার, সেই ইরানের রামসার কনভেনশন কিন্তু আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভেনশন, সেটাকে মনে রাখতে হবে। সেটা কি? নিচের কোনটির জন্য রামসার কনভেনশন দায়ী? সমুদ্র দূষণ রোধ করার জন্য, বায়ুর মান নিয়ন্ত্রণ করার জন্য, জলাভূমি সংরক্ষণ করার জন্য, না মরুভূমি নিয়ন্ত্রণ করার জন্য? তাহলে এই যে রামসার সাইট বলে আমরা পড়ি, সেগুলো আদতে কি? ওয়েটল্যান্ড, অর্থাৎ জলাভূমি সংরক্ষণ বা ওয়েটল্যান্ড কনভেনশন, ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য দায়ী। তাহলে ওয়েটল্যান্ড কনজারভেশন এর সাথে অ্যাসোসিয়েটেড। পশ্চিমবঙ্গে ওয়েটল্যান্ড কতগুলো আছে? দুটো। কোথায়? সুন্দরবনে আছে। ওয়েটল্যান্ডের এক্সাম্পল হচ্ছে ইস্ট কলকাতা, ইস্ট ক্যালকাটা, আরেকটা, এটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সুন্দরবন। মনে রাখতে হবে। তাহলে ওয়েটল্যান্ড আছে কতগুলো? দুটো সাইট আছে, দুটো রামসার সাইট আছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে 26-এর হলো সাথে, দেখো 26-এ হলো অপশান সি, জলাভূমি বা ওয়েটল্যান্ড কনজারভেশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 1971 সালে, দেখো এক্সপ্লানেশনে বলেছে 1971 সালে ইরানের রামসারে স্বাক্ষরিত এই চুক্তি জলাভূমির সংরক্ষণের দিকে দৃষ্টি দেয়। তাই উত্তরটা হচ্ছে অপশান সি। 27 নম্বরে আবার একটা অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন। কি বলছে দেখো, বায়ুতে অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ হয়। সালফার ডাইঅক্সাইড বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে প্রতিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে অবশ্যই বাতাসের যে জল, তার সাথে SO2 বিক্রিয়া হলে তৈরি হয় H2SO4। সেই অ্যাসিডের কথাই বলা হয়েছে, যে অ্যাসিড নেমে আসলে এটা জলের পিএইচকে কতটা কমাতে পারে। এই যে পিএইচ, যেটা দিয়ে আমরা অ্যাসিডিক বা অ্যালকালাইনিটি মাপি, ক্ষারীয় বা অম্ল নেচারটাকে মাপি, সেই পিএইচটাকে কমিয়ে দেয়। এমনি সাধারণভাবে বৃষ্টির নর্মাল পিএইচ কত? বৃষ্টির নর্মাল পিএইচ হচ্ছে 5.6 থেকে, সরি এটা দেখতে লাগছে 5.6-এর জায়গায় 6.6। তাহলে বৃষ্টির পিএইচ অফ নর্মাল রেন কত? সেটা 5.6 থেকে 6.5। তাহলে এই রেঞ্জের থেকেও যখন কমে যায় বিকজ অফ H2SO4 ফরমেশন, ডেফিনেটলি তাই। তাহলে রিজনটা ঠিক মানে অ্যাসারশনটার রিজনটা সঠিক ব্যাখ্যা, অর্থাৎ আর এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তরটা হবে অপশান এ। 27-এরটা উত্তর হয়ে গেল অপশান এ। দেখো তাই আছে। নেক্সট, তারপরে চলে আসি 28 নম্বর প্রশ্নে। কি বলছে দেখো, নিচের কোনটি জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ নয়? বলছে ভালো করে দেখো, এখানে কিন্তু একটা নয় দেওয়া আছে। নিচের কোনটি জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ নয়? প্রাকৃতিক দুর্যোগ, বনভূমি উজাড় বা ডিফরেস্টেশন, দূষণ, না অতিরিক্ত গবাদি পশু পালন? তাহলে কোনটা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হ্রাস পাওয়ার জন্য প্রধান কারণ নয়? প্রাকৃতিক দুর্যোগকে বলা যায়। এইগুলোর কারণে তো ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ তো সাময়িক এবং সেটাতে আবার হ্যাঁ অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা যাক উত্তরটা কি বলছে। অতিরিক্ত গবাদি পশু পালনের জন্য কি জীববৈচিত্র্য হ্রাস পায়? কখনোই না। তাহলে উত্তরটা হবে 28-এরটা অপশান ডি। দেখো বলছে, এখানে বলছে অপশান এ, সরি অপশান এটাই হবে। যেখানে দেখো বলছে, এই যে কোয়েশ্চেনটা আমরা দেখছি খুব ইন্টারেস্টিং, দেখো কিরকম ক্লোজ। বায়োডাইভার্সিটি লসের কথা বলেছে, যেখানে বলছে দেখো জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ নয়।
কোনটি? তাহলে ডেফিনেটলি প্রাকৃতিক দুর্যোগের জন্য ভীষণ ক্ষতি হয়, তাহলে এটা একটা প্রধান কারণ। ডিফরেস্টেশন একটা প্রধান কারণ, দূষণ আরেকটা প্রধান কারণ, আবার এটাও একটা প্রধান কারণ। কিন্তু এর মধ্যে বলছে সব থেকে মিনিমাল যে এফেক্ট রাখে সেইটাকে অবশ্যই ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা প্রধান কারণের আওতায় ফেলি না। কারণ প্রধান কারণ কোনটা, যেটা আমাদের জন্য হচ্ছে যে গবাদি পশুপালন বেড়ে গেলে কি হবে, সেখান থেকে CO2 ইমিশন, কার্বন ইমিশন বেড়ে যাবে, তার জন্য ইভেনচুয়ালি বায়োডাইভার্সিটিতে ইস্যু হবে। আবার দূষণের জন্য তো হচ্ছেই, তার পাশাপাশি ডিফরেস্টেশনের জন্য সেম জিনিস হবে। তিনটের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে CO, CO মাইনাস, মানে CO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই জাতীয় ইমিশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল কার্বন ইমিশন তিনটেতেই বাড়ছে, কিন্তু এখানে কোনো কার্বন ইমিশনের ব্যাপার নেই। এটাই হচ্ছে ট্রিক টু রিমেম্বার। তাই উত্তরটা হবে অপশান এ, যেটা ব্যাখ্যা করেছে আংশিক ক্ষতি হলেও মানুষের কর্মকাণ্ড চলতেই থাকে, তাই জন্য সেটা মেজরলি ড্যামেজ করে না। চলো 29 নম্বর প্রশ্নটা দেখে নিই। 29 বলছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের জন্য নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি দায়ী? এদের মধ্যে যে চারটে ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল, ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের জন্য কোনটা সব থেকে বেশি দায়ী? একদম চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে সব থেকে বেশি বা মোস্ট অ্যাবান্ডেন্ট ডমিনেটিং গ্রিন হাউস গ্যাস, তাই না? তাহলে খুব সহজেই উত্তরটা হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই তার উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি, কারণ সবচেয়ে বেশি পরিমাণে নিঃসৃত হয়, যেটা জলবায়ু পরিবর্তনের জন্য মুখ্যভাবে রেসপন্সিবল। আচ্ছা দেখো, আমরা চলে এসেছি লাস্ট কোয়েশ্চেনটাতে। লাস্ট কোয়েশ্চেনটাতে ডিসকাস করছি এই জায়গাটাতে যে কোন বিবৃতিগুলি সঠিক এখানে। তাহলে এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে তিনটে স্টেটমেন্ট কি বলেছে দেখো। তিনটে স্টেটমেন্টে বলছে পরিবেশগত প্রতিবেশ ব্যতি রেখে বাস্তুতন্ত্র ইনকমপ্লিট। অবশ্যই সেটা ইকোসিস্টেম কখনোই সারাউন্ডিং ছাড়া হতে পারে না। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা যদি ঠিক হয়, 2 নম্বরটা কি আছে, প্রাথমিক ভোক্তারা সাধারণত তৃণভোজী হয়। এটা কি বলছে দেখো, তৃণভোজী ডেফিনেটলি হয়, কারণ প্রডিউসার কে ডাইরেক্ট ভক্ষণ করছে হার্বিভোর, সেই জন্য প্রাথমিক যারা তারা সবসময় হার্বিভোর। এবং লাস্ট অ্যাপেক্স প্রিডেটর, যারা সর্বোচ্চ শক্তি ধারণ করে। দেখো স্টেটমেন্টটা, একটা ফুড পিরামিড যদি আঁকি, তাদের একদম টপে কারা থাকে, অ্যাপেক্স প্রিডেটর যাদের বলছে তারাই হচ্ছে টপ কার্নিভোর। এই যে টপ কার্নিভোর আমরা পাচ্ছি, এই টপ কার্নিভোর বাঘ, সিংহ এরা জাতীয়, তাহলে এরা একদম টপে আছে। সব থেকে নিচে আছে প্রডিউসার। আর সব থেকে বেশি এনার্জি কার মধ্যে আসছে? 100% এনার্জি সানলাইট থেকে পাচ্ছে প্রডিউসার। তাহলে সব থেকে শক্তি ধারণ করে বেশি কে? এরা। আর একদম টপেতে এরা সব থেকে কম শক্তি ধারণ করে, যেটা মিনিমাল অ্যাকর্ডিং টু 10% ল অফ লিনম্যান। সেটার থেকে আমরা বুঝতে পারি যে 3 নম্বরটা তাহলে ভুল। তাহলে এর মধ্যে কোনটা সঠিক? 1 সঠিক হয়ে গেল, 2 সঠিক হলো, কিন্তু এটা সঠিক নয়। তাহলে উত্তর হচ্ছে অপশান এ, সেটা বলছে 1 এবং 2 দুটোই স্টেটমেন্ট ঠিক। দেখো ব্যাখ্যাটা কি বলছে, দেখলেই বুঝতে পারবে। তাই বলেছে অ্যাপেক্স প্রিডেটর খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে থাকলেও তার শক্তি হ্রাস পায়, কারণ ট্রফিক স্তরের মাধ্যমে যত উপর দিকে যাই তত এনার্জি কি হয়? বেরিয়ে যায়। তাহলে উত্তরটা হয়ে গেল অপশান এ, সেখানে হবে দুটো স্টেটমেন্ট 1 আর 2 ঠিক। তাহলে এই স্টেটমেন্টটাই প্রশ্নগুলো কিন্তু একটু বুঝে করতে হবে। এরকম অনেক ধরনের টাইপের প্রশ্ন নিয়ে আমরা আরও আসতে থাকবো। সেই জন্য ভুলবে না রাইস স্মার্ট বাংলাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে। এই ভিডিওটাকে প্রথমে এই ভিডিওটাকে শেয়ার করো, আরও বেশি করে বোঝো, ভালো করে দেখো, ডাউটস থাকলে লেখো। তাহলে এর মধ্যে প্রশ্নের ইন্টারাকশন হলে বোঝা যাবে যে তুমি পড়ছো। এবং পরবর্তী ভিডিও যখন আমরা নিয়ে আসবো আবার, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, রেলের পরীক্ষা যেহেতু সামনে, তার উপর ফেস করে। তাহলে ভালো করে এগিয়ে চলো, ভালো করে পড়ো। এই অবধি, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।